इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। कहता है दिल रास्ता मुश्किल, मालूम नहीं है कहाँ मंजिल। कहता है दिल रास्ता मुश्किल, मालूम नहीं है कहाँ मंजिल। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। আমি পামেলা, আজ আপনাদের শোনাবো এমন এক লাভ স্টোরি যাতে প্রেম আছে, প্রেমের প্রকাশও আছে, কাউকে ভয় না পেয়ে। এই লাভ স্টোরিতে ভালোবাসা, ভালোবাসার যন্ত্রণা আর বিরহে নানা রং আছে। এতগুলো বছর কেটে গেছে, তাও একটুও ধুলো জমেনি এই লাভ স্টোরিতে। সুপারস্টারদের লাভ স্টোরি নিয়ে প্রসঙ্গ উঠলেই মনে আসে দুটো নাম, রাজ কাপুর আর নার্গিস। বলো। চমকে যাওয়ার কিচ্ছু নেই, এটাই নার্গিস আর রাজ কাপুরের লাভ স্টোরি। ববির এই বিখ্যাত দৃশ্যটি শুধু একটি ছবির দৃশ্য নয়, এই দৃশ্য রাজ কাপুর আর নার্গিসের সম্পর্কের আয়না। নার্গিসের সঙ্গে রাজ কাপুরের প্রথম সাক্ষাতের দৃশ্যটি তুলে ধরা হয়েছে এই ছবিতে। बोलो ना। आप यहाँ? मैं और कहाँ होंगी, मगर तुम? जी वो आंटी यही रहती है जी। आंटी मेरी या तुम्हारी? 1946 সাল, রাজ কাপুর তার ছবি আগের পরিচালনায় হাত দেন। ছবির শুটিংয়ের জন্য স্টুডিও খুঁজছিলেন রাজ কাপুর। তিনি জানতে পারলেন নার্গিসের মা জদ্দান বাই বম্বের ফেমাস স্টুডিওতে রোমিও অ্যান্ড জুলিয়েটের শুটিং করছেন। ফেমাস স্টুডিওর সম্পর্কে কিছু তথ্যর প্রয়োজন ছিল রাজ কাপুরের। সেই উদ্দেশ্যেই তিনি জদ্দান বাইয়ের বাড়ি যান। জদ্দান বাই সেদিন বাড়ি ছিলেন না। রাজ কাপুর জানতেন না যে আর কিছুক্ষণের মধ্যেই তার জীবন বদলে যাবে। জদ্দান বাইয়ের বাড়ির দরজা খোলেন তার মেয়ে নার্গিস। নার্গিসের সঙ্গে এই প্রথম সাক্ষাৎ রাজ কাপুরের মনে গভীর প্রভাব ফেলেছিল। এতটাই গভীর যে এই সাক্ষাতের 27 বছর বাদে রাজ কাপুর যখন ফিল্ম ববির কাজ শুরু করলেন, তখন এই দৃশ্যটিকেই হুবহু ফুটিয়ে তুললেন পর্দায়। নার্গিসের প্রেমে পড়লেন রাজ কাপুর, কিন্তু প্রথম সাক্ষাতের পর রাজ কাপুর সম্পর্কে নার্গিস কি ভাবছিলেন? টি.জে.এস. জর্জের লেখা বই দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ নার্গিসে উল্লেখ রয়েছে এই প্রশ্নের উত্তরের। প্রথম সাক্ষাতের পর নার্গিস তার বান্ধবী নীলমকে বলেছিলেন, নীল চোখওয়ালা মোটাসোটা এক পিঙ্কি বাড়িতে এসেছিল। সেই দিন নার্গিসকে একা বাড়িতে দেখে একটু ঘাবড়েই গিয়েছিলেন রাজ কাপুর। তখনই নার্গিসের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যান ইন্দের রাজ আনন্দের বাড়িতে, যিনি ফিল্ম আগের স্ক্রিপ্ট লিখেছিলেন। স্ক্রিপ্টের কাজ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু রাজ কাপুর ইন্দেরকে বললেন যেভাবেই হোক স্ক্রিপ্টে নার্গিসের চরিত্রকে জুড়ে দিতে হবে, নার্গিসই এই ছবির হিরোইন হবেন। शुक्रिया भाई, पता भी तो चले तुम्हारी हीरोइन है कैसी। मेरी हीरोइन एक लड़की, ओस की बूंद की तरह मासूम, पहाड़ी नदी की तरह चंचल, जो रोए तो समंदर की छाती फट पड़े, जो हंसे तो अपने साथ दुनिया को हंसा दे। एक ऐसी लड़की जिसकी आंखों में मदिरा हो, आवाज में संगीत और चाल में जादू। রাজ কাপুর নার্গিসকে রাজি করিয়ে ফেললেন আগ ছবিটিতে হিরোইনের ভূমিকায় অভিনয় করার জন্য।
1949 সালে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে তেমন ম্যাজিক করতে পারেনি, কিন্তু নার্গিস আর রাজ কাপুরের মতো এক চিরন্তন জুটিকে উপহার দিল বলিউডে। जाओ जाकर आराम करो, शाम को खेल करना। नाच कैसा था? अच्छा था। এই ছবির শুটিং এর সময়ই কাছাকাছি এলেন রাজ কাপুর, নার্গিস। নার্গিসও রাজকে পছন্দ করতে শুরু করেছিলেন। বান্ধবী নীলমকে নার্গিস বলেছিলেন, পিঙ্কিকে আমার সঙ্গে এখন বেশ তরতাজা দেখাচ্ছে। রাজ কাপুর বিবাহিত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার আর নার্গিসের সম্পর্ক সেলুলয়েডের বাইরেও তাদের ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। এই খবরকে কেন্দ্র করে দুই পরিবারেই প্রচুর অশান্তি হয়। দুই পরিবারের লোকেরাই তাদের আলাদা করার সব চেষ্টাই করেন, কিন্তু তাদের ভালোবাসার নৌকো প্রেমের স্রোতে কোনো বাধা না মেনে এগিয়ে যাচ্ছিল। তাদের জীবনে শ্রাবণের বর্ষার মতন ভালোবাসা নেমেছিল। নিজের পরের ছবি বরসাতের জন্য নার্গিসকে হিরোইনের ভূমিকায় বাছলেন রাজ কাপুর। এই সময় রাজ কাপুরের আরকে স্টুডিওর কাজও শুরু হয়েছিল। বরসাতের আউটডোর শুটিং এর সময়ই নার্গিস আর রাজ কাপুরের প্রেম গাঢ় হয়। নার্গিসের মনে হয়েছিল এরপর তার ভবিষ্যৎ নির্ভর করছে রাজ কাপুরের উপরেই। মধু জৈনের লেখা বই দ্য কাপুরসে উল্লেখ করা হয়েছে, যখন বরসাতের শুটিং চলছিল তখন নার্গিস পুরোপুরিভাবে রাজ কাপুরকেই মন দিয়ে বসেছিলেন। স্টুডিওয় অর্থাভাবের সময় নার্গিস নিজের সোনার চুড়ি বিক্রি করে দেন। অন্যান্য প্রযোজকদের ছবিতে কাজ করে আরকে স্টুডিওকে অর্থের যোগানও দিয়েছেন তিনি। রাজ কাপুর নার্গিসের ব্যানার ছিল আরকে। কিন্তু এই ছবির শুটিং চলছে যখন, তখনই মারা গেলেন নার্গিসের মা জদ্দন বাই। মায়ের মৃত্যুর পর রাজ কাপুরের কাছে পুরোপুরিভাবে আশ্রয় খুঁজলেন নার্গিস। দিনের বেশিরভাগ সময়টাই রাজ কাপুরের সান্নিধ্যে কাটাতে শুরু করলেন তিনি। मुझसे न पूछो कि तुम मेरे कौन हो, মার্চ 1950 মুক্তি পেল বরসাত। বক্স অফিসে জমিয়ে ব্যবসা করল ছবিটি। এই ছবির এই রোম্যান্টিক দৃশ্য থেকেই আরকে স্টুডিও পেল তার বিখ্যাত লোগোটি। इस वक्त जिस तरह तुम इस वायलिन की तरह मेरे हाथ में आ गई हो, जी चाहता कि तुम्हारे दिल के तारों को भी इस तरह छेड़ दूं कि एक बार सर से पांव तक झंझना उठो। নার্গিসের সঙ্গে আলাপ হওয়ার আগেই রাজ কাপুরের বিয়ে হয়ে গিয়েছিল। রাজ কাপুর আর নার্গিসের এই সম্পর্ক নিয়ে ওয়াকিবহাল ছিলেন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা কাপুরও। প্রথম দিকে এই সম্পর্ক নিয়ে রাজ কাপুরের বাড়িতে অনেক অশান্তি হয়েছে। কিন্তু শোনা যায় রাজ কাপুর নাকি বাড়িতে এমনটাই বলেছিলেন যে যাই হোক না কেন তিনি কোনোদিনও কৃষ্ণাকে ছেড়ে যাবেন না। মধু জৈনের লেখা বই দ্য কাপুরসে বলা হয়েছে, কৃষ্ণা রাজ কাপুর পালঙ্কে শুয়ে পড়তেন, রেডিওতে সেই গান বাজতো, আজারে আপ মেরা দিল পুকারে। কৃষ্ণা বলতেন, আমার জন্যই হওয়া উচিত ছিল এই গানটা। আমি শুয়ে শুয়ে ভাবতাম আজ বোধ হয় তিনি বাড়ি আসবেন।
पानी गहरा है, डूब जाओगे। हम तो डूबेंगे सनम, तुमको भी लेट देंगे। अच्छा जी, ये लो। নার্গিসের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল রাজ কাপুর আর আরকে স্টুডিওস। নার্গিসের কাজ দেখতেন ওনার বড় ভাই আখতার হোসেন। নার্গিসের উপার্জনেই তার পরিবার চলত। যখন নার্গিস নিজের বেশিরভাগ উপার্জনটাই আরকে স্টুডিওসে কন্ট্রিবিউট করতে শুরু করলেন, তখন তার পরিবারে অশান্তির ঝড় উঠল। এছাড়াও নার্গিস প্রডিউসার ডিরেক্টরদের সামনে শর্ত রাখলেন যে যদি ওনাকে নিয়ে ছবি করতে হয় তাহলে শুধু রাজ কাপুরকে হিরো নিতে হবে, না হলে উনি কাজ করবেন না। কে দেশাইয়ের লেখা বই ডার্লিং জিতে বলা হয়েছে আখতার হোসেন বারবার নার্গিসকে বলতেন, তুমি তোমার জীবনটা নষ্ট করছো। রাজ কাপুরকে ভুলে যাও, নিজের কাজে মন দাও, পরিশ্রম করো, বিয়ে করে নিজের সংসার শুরু করো। কেন এই গোলক ধাঁধায় পড়ে রয়েছো? बेबी बचपना छोड़ दो, अब तुम बड़ी हो गई हो। ये मेरी जिंदगी का सवाल है। आखिर मेरी शादी पर आपको क्या एतराज है? मुझे शादी पर नहीं, मगर तुम जिससे शादी करना चाहती हो उस पे एतराज। এই বিষয়টা নিয়ে নার্গিস আর আখতার হোসেনের মধ্যে অনেকবার ঝগড়া হয়েছে, কিন্তু রাজ কাপুর ছাড়া আর কারো কথাই তখন শুনতে রাজি ছিলেন না নার্গিস। এই সাংসারিক ঝামেলার জেরে নার্গিস একলা থাকার সিদ্ধান্ত নিলেন, আলাদা বাড়িতে থাকতে শুরু করলেন। আর তার কাজকর্মে তার দাদার কোনো নিয়ন্ত্রণ রইল না। রাজ কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুরও অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু নার্গিস আর রাজ কাপুরের সম্পর্ক অটুট রইল। हम एक दूसरे से प्रेम करते हैं, शादी करना चाहते हैं। ये सब मैं सुन चुका हूं। प्रेम, बैठ जाओ। উনিশশো 1951-তে মুক্তি পেল আবারা, ব্লকবাস্টার হিট। অভিনেতা পরিচালক হিসেবে রাজ কাপুরকে সারা দেশে তো বটেই, এমনকি দেশের বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রেও খ্যাতির আলোয় আনল আবারা। आवारा हूँ या गर्दिश में हूँ, आसमान का तारा हूँ। आवारा हूँ, आवारा हूँ या गर्दिश में हूँ, आसमान का तारा हूँ। आवारा हूँ। এরপর নার্গিস রাজ কাপুরের জন্য নিজের ক্যারিয়ার নিয়েও বাজি রাখলেন। উনি বললেন যে উনি আর কে ব্যানার ছাড়া কোনো ছবি করবেন না। কিন্তু তারপর কি এমন ঘটল যে তাদের সম্পর্কে ফাটল ধরল? রাজ কাপুর আর নার্গিস মস্কো পৌঁছানোর পর কি এমন ঘটল আমি জানাবো আপনাদের এখানে একটা ছোট্ট বিরতির পর। কোথাও যাবেন না।